সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি যখন ডুমের চাকরি পেলাম তখন আমাকে অনেকে বারণ করেছিল ডুমের চাকরিটা না করতে, কিন্তু আমি ছিলাম খুবই সাহসী আর বয়সে জোয়ান। মানুষের কথায় কি আর চাকরি ছাড়া যায়, তাও আবার সরকারি চাকরি। আমি কাজের সময় মতো যোগও দিলাম। প্রথম দিনে শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে। দেখলাম লাশ কাটার আগে ডুমরা সাধারণত মদ খায়। আমি ভেবেছিলাম ওরা বুঝি পচা গন্ধ ভুলে থাকতেই মদ খায়। আমি কথা বলাতেই আমায় বলল কেন খায়, আস্তে আস্তে নিজেই তা বুঝে যাব। আমরা ডুম সম্প্রদায়ের লোক হলেও আমি মদ খেতাম না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে আমার ডিউটি ছিল। আমার ওস্তাদ মানে আমার সিনিয়র ডুম আমায় বলল, রাতে আলো জেলে রাখিস আর রাতে লাশ ঘরে ঢুকিস না। যা হোক, আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম। যে ঘরে লাশ থাকে সেখানে একটু উকি দিয়ে দেখে নিলাম সব ঠিক আছে কিনা। দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জেলে শুয়ে পড়লাম। সে রাতে আমার কেন জানি ঘুম আসছিল না, আর মনে কেন জানি অস্বস্তি বোধ হচ্ছিল। একটু মনে হয় চোখটা লেগে এসেছিল। এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল। সাথে সাথে চারিদিকে ঘুটঘুটি অন্ধকার চেয়ে গেল, আর সেই সাথে অসহ্য গরমে ঘেমে নিয়ে উঠলাম। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে আপনার যারা ঘটনা পাঠান তারা একটু ক্লিয়ারলি লিখবেন, তাও আবার যদি হয় যে বাংলাতে তাহলে সবচেয়ে বেস্ট হয়, কারণ এটা একটা ইংলিশেতে বাংলা টাইপিং করে লিখে দিয়েছে, তো তার জন্য একটু পড়তে প্রবলেম হচ্ছে। তো আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন যে একটা পাখা আনলাম না ভেবে নিজের উপরে ভীষণ রাগ হচ্ছিল। উঠে বসলাম। এমন সময় মনে হলো লাশ ঘরে কিসের যেন একটা শব্দ হচ্ছে। ব্যাপারটা কি যেন, শেয়াল কুকুর কি লাশ ঘরের আলগা জানালার ভিতর দিয়ে লাশ খাওয়ার জন্য ঢুকে পড়লো? এই ভেবে আমি অন্ধকারের মধ্যে আন্দাজে লাশ ঘরে দরজা খুললাম আর দেখলাম লাশ ঘরের জানালার কাছ দিয়ে চাঁদের আলোয় ঘরটা আবছায়া আলোয় ভরে আছে। আমার মনে পড়ে গেল আজ একটি ফাঁসি নেওয়া 3 দিন আগে মরা ফুলে ওঠা বিভৎস এক মেয়ের লাশের কথা, যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করে। তার চেহারা এতই বিভৎস হয়ে গেছিল যে আমরা পর্যন্ত শিউরে উঠেছিলাম। কোমর পর্যন্ত কুকড়া চুল, তার ছড়িয়ে আছে মাথার চারপাশে, আর চোখ দুটি যেন কোটর ছেড়ে বাইরে বেরিয়ে আসছে। তার লাল জিভটা আধা হাত বেরিয়ে আছে, সেই সাথে 2 হাত উঁচু হয়ে আছে, যেন সেই ভয়াবহ লাশটা কারো গলা টিপে ধরবে এখনই। যে আমি কোনোদিনই ভয় কি বলে জানতাম না, আর মদ খাওয়া ছাড়াই লাশ কাটতাম, আজ সেই আমার মনে হলো আমার বুকের হৃৎপিণ্ড যেন আমার গলার উপরে উঠে আসছে। আমি দেখলাম সে জানালার কাছে দাঁড়িয়ে আছে পিছন ফিরে। তার কোমর পর্যন্ত চুল আর সাদা কাপড় উপরে পিঠের উপরে উঠে আছে। আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে পিছন ফিরে দাঁড়ালো, আর তার সেই ভয়াল চোখ দিয়ে আমার দিকে তাকালো। হাত দুটি উঁচু করে তুলে ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো, থপ করে। আর প্রতি পদক্ষেপের সঙ্গে তার সেই আধ বেরিয়ে আসা জিভ দিয়ে টপ করে রক্ত ঝরতে লাগলো। এই বিভৎস দৃশ্য একলা লাশ করে আমাকে ভয়ের অবশ করে ফেললো। আমি যে ভয়ে চিৎকার করব কেন যায় না, তাও করতে পারছিলাম না। দৌড়ে পালাবো, কিন্তু তাও পারছি না। এদিকে সমানে আমার দিকে এগিয়ে আসছে। আজ বুঝি আমার আর নিস্তার নেই। কি করব আমি? সেই ভয়াবহ রাতে শুধু আমি একজন জীবিত, আর কেউ নেই যে আমায় এসে বাঁচাবে। তখন সে আমার প্রায় কাছেই চলে আসছিল। জান বাঁচার স্বাদ তীব্র হয়ে উঠল। আমি প্রাণপণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম। উদ্দেশ্য লাশ ঘর থেকে যেভাবে হোক বাইরে চলে আসব। কিন্তু ভীষণ ভয়ে আমি তখন অন্ধকারে দিশেহারা, তাই আর দরজা খুঁজে পাচ্ছিলাম না। এদিকে আমি আমার পিছনে ক্রমাগত সেই থপ শব্দ শুনতে পাচ্ছি, যেন আজ আর আমার নিস্তার নেই। পিছাচিনির হাত থেকে যেভাবে দৌড়াতে আমি আর স্নায়ুচাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপর কি ঘটেছিল আমার আর মনে নেই। পরের দিন আমাকে জ্ঞান হারা দেখে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই আমার জ্ঞান ফিরে। তারপরে বেশ কিছুদিন আমি রাতে সেই ভয়াবহ দৃশ্যের কথা ভেবে রাতে ঘুমাতে পারতাম না।
আচ্ছা, এই ছিল ঘটনা। তারপরে আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিতে চাচ্ছি, যারা ঘটনা পাঠাবেন তারা অবশ্যই বাংলা লিখে পাঠাবেন। বাংলা লিখলে সবচেয়ে ভালো হয়। আর উচ্চারণগুলো একটু দেখে নেবেন দ্বিতীয়বার, তারপরে চেক আপ করে পাঠাবেন, নাহলে আমাদের পড়তে অনেক অসুবিধা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।